গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে আমি রোমানা নূপুর আবার হাজির হয়েছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস, দিন যায় রাত যায়। আজ শোনাবো উপন্যাসটির প্রথম পর্ব। শিয়ালদা স্টেশনে পা দিয়েই থমকে দাঁড়ালো তিস্তা। গিজগিজ করছে মানুষ। এখন 5:30। কোনো প্ল্যাটফর্মেই ট্রেন নেই। হাওয়ায় ফোলা মশারির মতো মানুষের দঙ্গল টলটল করছে। নিঃশ্বাস ফেলল তিস্তা। হয়ে গেল আজ। ভিড় যতটা বাঁচানো সম্ভব এক কোণে ব্যাগটাকে বুকের উপর চেপে দাঁড়িয়ে রইল সে। এখন কাউকে জিজ্ঞাসা করলে যে কটা উত্তরের একটা পাওয়া যাবে তা এতদিনে জানা হয়ে গিয়েছে। হয় তার ছিঁড়েছে, নয় কোথাও অ্যাক্সিডেন্ট এবং অবরোধ হয়েছে, না হলে হকারদের সঙ্গে রেলের লোকের গোলমালের পরিণতি এটা। 5 মিনিটেও যখন মাইকে কোনো অ্যানাউন্সমেন্ট শোনা গেল না, তখন বোঝা যাচ্ছে যে কোনো গোলমালের শিকার হয়েছে রেলের লোক। সময় যত যাচ্ছে তত ভিড় বাড়ছে। ওদিকে বনগাঁ, হাবড়া, এদিকে নৈহাটি, রানাঘাট, সেই সঙ্গে ডানকুনির প্যাসেঞ্জারের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন ঠিক সময়ে কলকাতা থেকে ছিটকে বেরিয়ে যায় এরা। সময়ে বাধা ট্রেনগুলোকে না পেয়ে হতভম্ব অবস্থা। কোণে সরে দাঁড়ালেও ভিড় একসময় তিস্তাকে গ্রাস করে নিল। লোকাল ট্রেনের প্যাসেঞ্জার হলে তোমার আলাদা কোনো অস্তিত্ব নেই। কাছে দাঁড়ানো দুজন শীর্ণ চেহারার মহিলা কথা বলছিলেন। কি হবে ভাই, 7টার মধ্যে না গেলে মেয়েটা একা হয়ে যাবে। কাজের লোকটা তারপর থাকতে চায় না। তোমাদের পাড়াটা কি খারাপ? দ্বিতীয়জন প্রশ্ন করল। কোন পাড়া ভালো বল? উঠতি বয়সের মেয়ে সন্ধেবেলায় একা বাড়িতে থাকলে কখন কি হয়ে যেতে পারে। দেরি হলে আমার শরীর খারাপ লাগে। তাই ওর বাবা তাড়াতাড়ি ফিরে না। পেটে ধরেছিলাম যখন, তখন আগলাবার দায়িত্ব আমার। তিনি অফিসে তাস পিটিয়ে বাড়ি ফেরেন 11টায়। ইছাপুরের বাপের ভিটে ছেড়ে আসবেনও না। তিস্তা অন্যদিকে তাকাল। চারপাশে যত মানুষ, তাদের প্রত্যেকের কিছু না কিছু সমস্যা আছে। মেয়েদের যেন একটু বেশি। কলকাতায় চাকরি করতে আসা মেয়েদের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। আগে সাধারণ কম্পার্টমেন্টে ওঠার সময় ভিড় ঠেলতে হতো। এখন মেয়েদের কম্পার্টমেন্টে পা রাখতে হলে মারপিট করতে হয়। এই সময় শিয়ালদা থেকে বসার কথা স্বপ্নের মতো, বিশেষ করে অফিসের সময়। সবাই উল্টোডাঙ্গা থেকে জায়গা দখল করে আসে। হাতের মুঠোয় ধরা রুমালটা ভিজে গেছে। দুটো রুমাল নিয়ে রোজ বের হয় তিস্তা। দুটোই নোংরা হয়ে ফেরে। এখন কি করা যায়? বাস ধরে শ্যামবাজার, সেখান থেকে 78 নম্বর বাসে চেপে বারাকপুর, সেখান থেকে অটোয় চেপে নোনাচন্দন পুকুর। ব্যাপারটা ভাবলেই মরে যেতে ইচ্ছে করে। ট্রেন স্বাভাবিক থাকলে অবশ্য কিছু নয়। বাড়ির সামনে থেকে রিক্সা বা অটোয় স্টেশন, সেখান থেকে বারাকপুর লোকাল ধরলে শিয়ালদা 25 মিনিট, হুশ করে চলে আসা। কোমরে অসুস্থ হতেই কাপড়টাকে আরেকটু ঝুলিয়ে নিল সে। হঠাৎ চেঁচামেচি শুরু হলো। কিছু ছেলে ট্রেন ছাড়ার জন্য দাবি জানাচ্ছে। প্ল্যাটফর্মে যেখানে ট্রেন নেই সেখানে ট্রেন ছাড়বে কি করে কে জানে। কিন্তু ছেলেগুলোর সঙ্গে বয়স্করাও জুটে গেলেন। ক্রমশ উত্তাপ ছড়াতে লাগল। স্টেশন সুপারিনটেন্ডেন্টের ঘরের সামনে বিক্ষোভ পৌঁছে গেল। পাশাপাশি কিছু লোক ট্রেনের নাম লেখা বোর্ডগুলো ভাঙতে লাগল। প্ল্যাটফর্মের উপরে টাঙানো টিভি মনিটরগুলো চুরমার হতেই মানুষজন প্ল্যাটফর্ম ছেড়ে পালাতে লাগল। এখনই পুলিশ আসবে, লাঠিচার্জ হবে, টিয়ার গ্যাস ছুড়বে। জলস্রোতে ভাসা কুটোর মতো তিস্তার ট্যাক্সি স্ট্যান্ডের কাছে চলে আসতেই বুঝতে পারল ভেতরে মারপিট শুরু হয়ে গেছে। এখন 6টা। রাত 10টার আগে শান্তি ফিরে আসার কোনো সুযোগ নেই। এমন সময় পাশে দাঁড়ানো এক যুবক জিজ্ঞাসা করল, কোথা যাবেন? অনেক সময় এরকম গোলমালের দিনে কিছু প্যাসেঞ্জার জোট বেঁধে ট্যাক্সি ভাড়া করে যায়।
তিস্তার মনে হলো যুবকের উদ্দেশ্য সেরকম হতে পারে। সে বলল, বারাকপুর। তাহলে এখন যাওয়ার চিন্তা করে লাভ নেই। যুবকটি হাসল। চলুন কোথাও চা খাওয়া যাক। তিস্তা গম্ভীর চোখে যুবককে দেখল। বড় জোর 30। সঙ্গে সঙ্গে আরেক বাস্তবে ফিরে এলো সে। এই কলকাতার রাস্তায় এসব কথা এতবার শুনতে হয়েছে যে এখন আর চমক লাগে না। সে চোখ না সরিয়ে জিজ্ঞাসা করল, আপনার কিসে মনে হলো আপনি বললে চা খেতে যাব? না, একা দাঁড়িয়ে আছেন তাই বললাম। যুবক স্মার্ট হবার চেষ্টা করল। তিস্তা মুখ ফিরিয়ে এক ঝলক দেখে নিয়ে বলল, আসুন। যুবক নড়ল না। মানে? আসুন না। তিস্তা হাসার চেষ্টা করতে যুবক যেন ভরসা পেল। সে তিস্তার পাশে হাঁটতে লাগল। কয়েক পা যেতেই তিস্তা দাঁড়িয়ে গেল। কালো, খুব রোগা, ঘর্মাক্ত এক প্রৌঢ়া মহিলা স্টেশনের ঘড়ির দিকে তাকিয়েছিলেন। তার সামনে গিয়ে তিস্তা যুবককে বলল, একে এই প্রস্তাব দিন। যুবক হতভম্ব। তার মানে? তিস্তা এবার অবাক হওয়া মহিলাকে বলল, দেখুন, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। এই লোকটি আগ বাড়িয়ে কথা বলে আমাকে চা খাওয়ার প্রস্তাব দিয়েছে। আপনি কিছু মনে করবেন না, ওকে আপনার কাছে একই প্রস্তাব দিতে বলছি। যুবক বলল, আশ্চর্য, কাকে কি বলবো সেটা আপনি ঠিক করবেন? তাহলে আপনাকে বলতে হবে আমাকে কেন ওই প্রস্তাব দিয়েছেন। ঠিক আছে, সরি। যুবক চলে যাওয়ার চেষ্টা করতেই তিস্তা তার পথ আগলাল। হুম, লেজ গুটিয়ে চলে যাওয়া চলবে না। আপনার বয়স কত? কেন? যুবক এবার ভয় পেল। আমার 35। এই সমস্ত ফাজলামি বন্ধ করুন। ইতিমধ্যে শ্রোতার সংখ্যা বেড়ে গেছে। গায়ে পড়ে কেউ কেউ কারণ জানতে চাইছে। তিস্তা এই জনতাকেও চেনে। সে যুবককে ধমকাল, যান। বলামাত্র যুবক প্রাচীর সিনেমার দিকে হাঁটতে লাগল। তাকে চলে যেতে দেখে ভিড় আলগা হল। মহিলা এতক্ষণ পুতুলের মতো দাঁড়িয়েছিলেন। এবার বললেন, কি দিন পড়ল। অবশ্যই স্টেশনে এত খারাপ মেয়ের ভিড় যে ভালো মেয়েদের ওরা খারাপ বলে ভুল করে। তবে আমাকে কোনোদিন কেউ ওসব বলেনি, জানেন। তিস্তা কিছু না বলে সরে আসতেই প্ল্যাটফর্মের ভেতর থেকে গুলির আওয়াজ ভেসে এলো। আরও কিছু লোক প্রাণ ভয়ে ছুটে এলো বাইরে। গাড়িগুলো পালাচ্ছে যে যেমন পারে। তিস্তা কোনো রকমে ভিড়ের ধাক্কা সামলে প্রাচীর সিনেমার সামনে চলে এলো। এত মানুষ চারপাশে ত্রস্ত অবস্থায় থাকা সত্ত্বেও ওর কানে একটু আগে শোনা মহিলার কথাগুলো বেজে যাচ্ছিল। আমাকে কোনোদিন ওসব কেউ বলেনি, জানেন। বলার ধরনে যতখানি গর্ব, তার অনেক বেশি আফসোস ছিল না তো? কোথায় পড়েছিল যেন। পুরুষের স্বভাব হল সুন্দরী মেয়ের সান্নিধ্য চাওয়া। যে পুরুষ চায় না তার ব্যবহারের সবটাই যেমন স্বাভাবিক নয়, তেমনি যে নারীর দিকে পুরুষের ভ্রুক্ষেপ নেই তার কোথাও খামতি আছে। কপালে পড়ে আসা চুল সরালো তিস্তা। মাঝে মাঝে মনে হয় ঈশ্বর তার মধ্যে কেন কিছু খামতি দিলেন না। এই 35-এও সে এমন ভরাট সুন্দর কেন? আজকাল চোখের তলায় মাঝে মাঝে একটা অদ্ভুত ভাঁজ পড়ে। দুশ্চিন্তাগ্রস্ত দিন হলে ভাঁজটা বোঝা যায়। ভালো করে ক্রিম মালিশ করলে ধীরে ধীরে সেটা মিলিয়ে যায়। কিন্তু তিস্তা জানে এটা সতর্কীকরণ। এবার সময় হচ্ছে বয়সের জানান দেওয়ার। না, শরীরে তার বাড়তি চর্বি নেই একটুও। তলপেটে একটু ভাঁড় ঠেকলেই আসন বাড়িয়ে দেয়। হঠাৎ চোখের সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। প্যাসেঞ্জার টাকা বের করতেই সে বৃদ্ধ সর্দারজিকে বলে ফেলল, যাবেন? বসুন। সঙ্গে সঙ্গে দূরে দাঁড়ানো জনস্রোত ঝাঁপিয়ে পড়ল ট্যাক্সিটার উপরে। ট্যাক্সির হাতল আঁকড়ে কোনো রকমে দাঁড়িয়েছিল তিস্তা। সর্দারজি কাউকে নেবে না। তার বক্তব্য, এই দিদিকে আগে কথা দেওয়া হয়ে গেছে। তিস্তা কোনো মতে ভেতরে উঠতে পারল।
এবার অনেকেই তাকে অনুরোধ করতে লাগল সঙ্গী করে নেবার জন্য। অদ্ভুত লাগছিল তিস্তার। সে কোথায় যাবে না জেনেই লোকগুলো সঙ্গী হতে চাইছে। এখনকার কলকাতার মানুষদের আচরণ কোনোভাবেই বোঝা যায় না। সর্দারজি ট্যাক্সি চালু করে জিজ্ঞাসা করল, বলুন কোথায় যাবেন? আপনার বাড়ি কোথায়? বারাকপুর। মুখ দিয়ে বেরিয়ে এলো শব্দটা। সর্দারজি মুখ ফিরিয়ে তাকাল। বারাকপুর তো অনেক দূর, আমার যেতেও আপত্তি নেই, কিন্তু দিদি অনেক ভাড়া পড়বে যে। লোকটিকে পছন্দ হলো তিস্তার। ভাড়ার কথা তার এতক্ষণ খেয়াল ছিল না। ট্যাক্সিটা খালি হতেই মন মুক্তি চাইল ওই পরিবেশ থেকে। হ্যাঁ, অন্তত 70-80 পড়বে, আর টাকাটা তার ব্যাগে থাকলেও শেষ কটা দিন বিপাকে পড়তে হতে পারে। সে ব্রিজের ওপর থেকে শিয়ালদা স্টেশন বিল্ডিং দেখল। মুখে বলল, কি করা যাবে? আজ ট্রেন কি বন্ধ? সর্দারজি সামনের দিকে তাকাল। হ্যাঁ, মারপিট হচ্ছে। তাহলে আপনি পেছনে দরজা দুটো লক করে দিন। আমি সামনের সিটে 2 জন প্যাসেঞ্জার তুলে নিচ্ছি। আপনি মিটারে যা উঠবে তার হাফ দেবেন। সরস্বতী প্রেসের সামনে থেকেই সর্দারজি 30 টাকা করারে 2 জন প্যাসেঞ্জার পেয়ে গেল। ইচ্ছে করলে লোকটা আরও 4 জন লোক তুলতে পারত। তিস্তাকে ধরলে 210 টাকা রোজগার করত বারাকপুর পর্যন্ত শাটল করে, কিন্তু করল না। এটাও সত্যি। মাঝে মাঝে কলকাতার মানুষের আচরণের মধ্যে কোনো সংলগ্নতা থাকে না। লম্বা সিটে কিছুক্ষণ টান টান বসে থাকার পর শরীর এলিয়ে দিল তিস্তা। এখন হঠাৎ নিজেকে খুব ক্লান্ত বলে মনে হচ্ছে। সে চোখ বন্ধ করল। তাকে যে এভাবে যেতে হচ্ছে তা অরিত্র জানে না। জানলেও আলাদা কিছু হতো না। বছরখানেক আগে এইরকম হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়া সন্ধ্যায় সে অরিত্রর অফিসে পৌঁছেছিল। রিসেপশনে খবর দিয়েছিল, অরিত্র যদি একবার বেরিয়ে এসে কথা বলে। আকাশবাণী রিসেপশন এমন কিছু আরামদায়ক জায়গা নয়। অরিত্র খবর পাঠিয়েছিল তিস্তা যেন একটু অপেক্ষা করে। অপেক্ষা করেছিল তিস্তা। অরিত্র বেরিয়ে এসেছিল 9টা নাগাদ। এসে সব শুনে বলেছিল, আশ্চর্য, ট্রেন বন্ধ হয়ে গেছে তো বাসের জন্য চেষ্টা করনি কেন? শুনে মনে হয়েছিল তৎক্ষণাৎ বেরিয়ে আসে, কিন্তু অরিত্র বলেছিল, একটু দাঁড়াও, স্টেশনে খবর নিয়ে দেখি কি অবস্থা। ফিরে এসে বলেছিল, চলো ট্যাক্সি ডেকে দিচ্ছি, ট্রেন নর্মাল হয়ে গেছে। তুমি যাবে না? না, 11টার আগে ছাড়া পাবো না, চলো। সেই রাত্রে আকাশবাণীর মতো নির্জন জায়গা থেকে শিয়ালদা পর্যন্ত সে একা এসেছিল। প্রতিজ্ঞা করেছিল মরে গেলেও আর কখনো সাহায্যের জন্য অরিত্রর অফিসে যাবে না। এরকম ঘটনা ঘটলে একসময় খুব তর্ক করত তিস্তা, কিন্তু অরিত্রর যুক্তি যন্ত্রের সত্যি। ও যখন বলে আমার ডিউটি 11টা পর্যন্ত এবং হুট করে কাজ ছেড়ে চলে যাওয়ার উপায় নেই, তখন সেটাই পৃথিবীর শেষ সত্যি হয়ে যায়। অরিত্র সেন, তিস্তার স্বামী, স্ত্রী বিপদে পড়েছে জেনেও যে কর্তব্যে অটল থাকতে পারে তার বিরুদ্ধে অভিযোগ করে লাভ কি? ওর যুক্তি আরও, কেন ট্রেন সার্ভিস নর্মাল হয়েছে জেনে তোমাকে ট্যাক্সিতে তুলে দিয়েছিলাম না? পৃথিবীর কিছু কিছু স্বামীর স্বপ্ন এককালে দেখত তিস্তা। যে স্বামীদের দায়িত্ববান বা কর্তব্যপরায়ণী শুধু বলা হয় না, মানুষও বলা হয়। যাকে সব বোঝাতে হয় না, বুঝে নিতে পারে। গল্প উপন্যাসে এমন চরিত্রে দেখা এককালে খুব পাওয়া যেত। 1-8 জন যে বাস্তবে ছড়িয়ে ছিটিয়ে নেই তাও তো নয়। তিস্তার কপালে তেমন জোটেনি। অনেক কিছুই তো সে পায়নি, এও না হয় তার একটা। শ্যামবাজারের মোড় ছাড়াবার সময় বোঝা গেল ট্রেন বন্ধের ভিড় এদিকে চলে এসেছে, ফলে বাসের অবস্থা খুব খারাপ।
ভাগ্যিস ট্যাক্সিটাকে পেয়ে গিয়েছিল। সে তো তবু কিছু পেল। অনেকেই, তার মতো অবস্থার অনেকেই এখন পথে দাঁড়িয়ে আছে কিছু পাওয়ার আশায়। হ্যাঁ, ট্যাক্সির এই সিটটা আরও 3 জন স্বচ্ছন্দে বসতে পারত, কিন্তু কোন 3 জন? ট্যাক্সি দাঁড় করিয়ে তাদের নির্বাচন করার কোনো অধিকার তার নেই। দরজা খুললেই জনস্রোতের মতো যারা ঢুকবে তাদের শরীরে শক্তি বেশি। তিস্তা চোখ বন্ধ করল। কিন্তু কেউ সারা রাত রাস্তায় দাঁড়িয়ে থাকবে না। হালি শহর কিংবা কাঁচরাপাড়া অথবা রানাঘাটের যাত্রীরা শেষ চেষ্টায় বিফল হলে কলকাতার পরিচিতদের বাড়িতে ঢুকে যাবে। বারাকপুর শ্যামনগরের মানুষজন এতে ওতে করে ঠিক পৌঁছে যাবে। এটা মানুষের স্বভাবের একটা ধরন। নিয়মমাফিক জীবনে যদি হঠাৎ ছেদ পড়ে, তাহলে সে দ্বিতীয় রাস্তা খুঁজে নেয় সেটাকে চালু রাখতে। দ্বিতীয় যদি কার্যকর না হয়, তাহলে তৃতীয়। ট্রেন বন্ধ হলে বাস, বাস না পেলে ট্যাক্সি, টেম্পো, অটো, নিদেন পক্ষে মালবাহী লরিতেও জায়গা করে নেওয়া। এই তো জীবন। এই যেমন সে, তিস্তা সেন, 35 বছরের এখনো সুন্দরী মহিলা, যে বঙ্কিম থেকে বাণী বসু পড়ে মনে রেখেছে, পথের পাঁচালী থেকে আগন্তুকের বিবর্তন লক্ষ্য রেখেছে, স্বাভাবিক থেকে অস্বাভাবিক, অস্বাভাবিক থেকে আরও অস্বাভাবিকের সঙ্গে পাল্লা দিতে দিতে জেনেছে তোমাকে যা করার একা করতে হবে, কারো উপর নির্ভর করা তোমার কপালে লেখা নেই। কোমরের কাছে একটু যন্ত্রণা হলো, নড়ে বসল তিস্তা। সকালের দিকেও একবার হয়েছে। বারাকপুরের ডাক্তার মল্লিক তাকে দেখছেন। মানুষটি ভালো। কাল সকালে একবার যেতে হবে। এই যাওয়াগুলোও তো যেতে হয় একা। শেষ বা শেষের আগের ট্রেন ধরে বাড়ি ফিরে অরিত্র। স্টেশনে ওর চেনা এক রিকশাওয়ালা অপেক্ষা করে। লোকটা বাড়ি পৌঁছে দিয়ে যায়। জলঝড়ে রাতেও সে আসে। এর একটাই মানে, অরিত্র লোকটাকে কোনোভাবে অধিকার করে রেখেছে। একটা মানুষ বাড়িতে স্ত্রীর কাছে আকর্ষণহীন হলেও বাইরের জগতে অন্য ভূমিকা নিতে পারে। অরিত্র তাদের একজন। ওর সহকর্মী বা পরিচিতদের মুখে তিস্তা কোনোদিন নিন্দা শোনেনি। রাত 12টার পর স্বামীর জন্য জেগে থাকতে যেসব মহিলা বাধ্য হন, তিস্তা তাদের শ্রেণীতে পড়ে না। খাবার হটবক্সে রাখা থাকে। অরিত্রর কাছে দরজার চাবি দেওয়া আছে। কখন সে বাড়িতে ঢোকে, স্নান করে, খাবার খায়, তিস্তা জানে না। সকালে ঘুম ভাঙার পর তিস্তার প্রধান কর্তব্য হল অরিত্রর ঘুম না ভাঙানো। জানলা খোলা হয় না। বাজার, রান্না ইত্যাদি যাবতীয় সাংসারিক কাজ শেষ করে অফিসের জন্য তৈরি হয়ে ঠিকে ঝিকে চা বানাতে বলে। নিজের খাওয়া শেষ করে বেরোবার সময় কোনো কোনো দিন অরিত্রকে বিছানা ছাড়তে দেখা যায়। তিস্তা জানে এরপরে 2 কাপ চা খেতে খেতে খবরের কাগজ পড়বে অরিত্র। ঠিকে ঝি বিরক্ত হবে। সেই বিরক্তি সন্ধ্যাবেলায় তিস্তাকে শুনতে হবে। বিছানা থেকে পৃথিবীর সব খবর ঠোঁটস্থ হয়ে যাওয়ার পর নামতে নামতে দুপুর। এর মধ্যে ব্রেকফাস্ট দিয়ে বিদায় নিয়েছে ঠিকে ঝি। স্নান খাওয়া শেষ করে বাবু অরিত্র সেন রাজকার্যে যাবেন 1টা নাগাদ। বাড়িটা পড়ে থাকবে তালাবন্দি হয়ে। স্বামী স্ত্রীর মিলিত জীবন যদি দাম্পত্য জীবন আখ্যা পায়, তাহলে এটা কি ধরনের দাম্পত্য জীবন? অথচ আপাত চোখে অরিত্রর কোনো ত্রুটি নেই। অরিত্র অন্য কোনো মহিলার প্রতি আসক্ত নয়, মদ্যপান করে না। অরিত্র ডিভোর্সি। ডিভোর্সি তো তিস্তাও। তিস্তা তাকালো। সিথির মোড় পেরিয়ে যাচ্ছে ট্যাক্সিটা। গাড়ির সামনের আসনে 3 জন মানুষ নিঃশব্দে রয়েছে। ডিভোর্স মানে তোমার সঙ্গে আমার বনছে না, কোনোভাবেই মিল হওয়া সম্ভব নয়, তাই দুজনের 2টো আলাদা পথ বেছে নেওয়া উচিত। অতএব সম্পর্কটাকে বাতিল করা যাক। এক কথায় হয়, অনেক রগড়ানোর পর আইনের সম্মতি পেতে বেশ কিছু মাস খরচ করতে হয়।
অরিত্রর ক্ষেত্রে ওর প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এভাবে হতে পারে, কিন্তু তিস্তার বেলায় নয়। ডিভোর্স ওর কাছে অনেক যন্ত্রণাদায়ক মুক্তির নাম। হাত বাড়িয়ে চাইলেই কেউ সেটা তুলে দেয়নি। ডিভোর্স ওর জীবনে মারপ্যাচের নিষ্ঠুরতা দিয়ে আড়াল করে রাখা এক তিক্ত অভিজ্ঞতা, আর এর জন্য কেউ দায়ী নয়। চোখের পাতায় এখন নিজেকে দেখতে পায় তিস্তা, সেই 17 বছরের তিস্তা। লোকে বলতো মোমের পুতুল। বাবা চাকরি করতেন কানপুরে, সেখানেই জন্ম, মিশনারি স্কুলে পড়াশোনা। জীবনে সাদাকে সাদা, কালোকে কালো বলতে শেখা। কলকাতার অনেক বাঙালি মেয়ে যে সত্যিগুলো উচ্চারণ করতে সংকোচ বোধ করত, তিস্তা তা মুখের উপর বলে দিতে পারত। কানপুরের জীবন তার মধ্যে অনেক অনর্থক মেয়েলিপনা আনেনি। স্কুলের শেষ পরীক্ষার রেজাল্ট দেখে বাবা ভ্রু কুঁচকেছিলেন। গড়ে 1 নম্বর পেলে 80 হতো। তিস্তা বলেছিল, আই এম সরি বাবা, পরীক্ষা দিয়ে ভেবেছিলাম আমি পেয়ে যাব ঠিক। বাবা বলেছিলেন, তাহলে বুঝতে পারছো যা তুমি ভাবো তাই সব সময় ঘটে না। এখন থেকে এই সত্যিটা অনেকবার আবিষ্কার করবে। সেদিন বাবা কথা বলেছিলেন দার্শনিকের মতো, তাই মনে হয়েছিল। মা বলেছিল, মেয়েটা এত ভালো রেজাল্ট করল অথচ তুমি তাকে উপদেশ দিচ্ছ। বাবা বলেছিলেন, সব ভালোই শেষ ভালো নয়। কথাগুলো যে কতখানি সত্যি তা বুঝতে বুঝতে 35 বছরে পৌঁছে গেল সে। ট্যাক্সিটা ডানলপ পেরিয়ে গেল। ইঞ্জিনের গোগো শব্দ ছাড়া আর আওয়াজ নেই। গাড়ির ড্যাশবোর্ড থেকে ছিটকে আসা আলোয় সামনের লোকগুলোকে অদ্ভুত লাগছে। এভাবে চললে 8টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে সে। কোমরের ব্যথাটা বাড়ছে, পেটের দিকে নেমে আসছে। এমন কিছু নয়, এ সময় এরকম হয়ে থাকে। কাল সকালে ডাক্তার মল্লিকের কাছে যেতেই হবে। 18-19 বছর বয়স পর্যন্ত কখনো জ্বর হয়েছে কিনা মনে পড়ে না। আজ পর্যন্ত তার কখনো পক্স হয়নি। চেনা জানা সব মানুষের একবার না একবার অসুখটা হয়ে গেছে। অরিত্র অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, সে কি, তোমার পক্স হয়নি? যেন না হওয়াটা অস্বাভাবিক, অপরাধ। বাবা ভর্তি করে দিয়েছিলেন প্রেসিডেন্সিতে, ইংরেজিতে অনার্স। বাবার খুব শখ ছিল মেয়ে ইংরেজিতে এমএ করে কলেজে পড়াবে, সাহিত্যের উপর রিসার্চ করে নামের আগে ডক্টরেট ছাপ ফেলবে। ইংরেজি সাহিত্যটা খুব ভালো লাগত তিস্তার। বাবার ইচ্ছেটা ওর নিজের ইচ্ছে হয়ে গিয়েছিল। কলকাতায় আত্মীয়স্বজন বেশ কিছু ছিলেন, বাবার ইচ্ছে ছিল না তাদের কারো কাছে তাকে রাখার। বিবেকানন্দ রোডের একটি মেয়েদের হোস্টেলে জায়গা পেয়ে গিয়েছিল সে। বাবা বলেছিলেন, এখানে তোমার একটু কষ্ট হবে, বাড়ির কমফোর্ট তুমি পাবে না। সেটাও ঠিক নয়, সারা জীবন মানুষের একভাবে যায় না। কষ্ট কি তা প্রত্যেকের জানা দরকার। খারাপ লেগেছিল, কিন্তু কষ্ট হয়নি। এক ঘরে 3টে মেয়ে যাদের ভাবনা চিন্তা কলেজে পড়লেও প্রাগৈতিহাসিক। সুচেতা নামের একটা মেয়ে গল্প করছিল যে সে 3 বছর বয়স থেকেই টেপ জামার উপর হাঁটু ঢাকা ফ্রক পরেছে। যতই গরম লাগুক এর অন্যথা হয়নি। তিস্তা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কেন? বাহ, তুমি জানো না? না। বোকার মতো মাথা নেড়েছিল তিস্তা। মা বলতো মেয়ে মানুষের শরীর সবসময় ঢেকে রাখা উচিত। হেসে ফেলেছিল তিস্তা। 3 বছর বয়সে তোমার মেয়ে মানুষের শরীর হয়ে গিয়েছিল নাকি? আমি জানি না। সুজাতা ক্ষুণ্ণ হয়েছিল। মা যা বলতো তাই করেছি। এদের তিস্তা একটু একটু করে বুঝেছে। এই সংস্কার আচ্ছন্ন মেয়েদের জন্য তার শুধুই মায়া হতো। বেশি বোঝালে এরা হাঁ করে চেয়ে থাকত, কিন্তু মেনে নিত না।
কিন্তু আরেক ধরনের মেয়ের দেখা পেল সে প্রেসিডেন্সিতেই। যদিও তাদের সংখ্যা খুব অল্প, কিন্তু কথাবার্তায় চাল চলনে তারা নিজেদের আলাদা করে ফেলেছিল। অন্য মেয়েরা যেমন তাদের ঈর্ষার চোখে দেখত, ছেলেরাও এদের কাছাকাছি হয়ে গিয়েছিল সহজেই। এদের বক্তব্য ছিল স্ত্রী স্বাধীনতার সপক্ষে। মেয়েরা কোনো অবস্থাতেই দ্বিতীয় শ্রেণীর মানুষ নয়। ধর্মের দোহাই দিয়ে মেয়েদের দাবিয়ে রেখেছে পুরুষরাই। একজন পুরুষ যদি 4টি বিয়ে করতে পারে, তাহলে একটা মেয়ে তা পারবে না কেন? অর্জুনকে ভালোবেসে দ্রৌপদী শ্বশুরবাড়িতে এসে শুনল শাশুড়ি তাকে না দেখেই সব ভাইকে গ্রহণ করতে বলছে। সে করতে বাধ্য হয়েছিল 5 পাণ্ডবের চাপেই। বিয়ের পর মেয়েদের শাঁখা সিঁদুর পরতে হয়। ছেলেদের কেন বিবাহের চিহ্ন শরীরে রাখতে হয় না? এসব কথা শুনলে অকাট্য মনে হয়, আর যারা তা বলে তারা আকর্ষণীয় হয়ে ওঠে। জয়তী নামের একটি মেয়ের সঙ্গে তিস্তার বন্ধুত্ব হয়েছিল। সে ওই দলের। প্রথম দিন কফি হাউজে গিয়েছিল তিস্তা জয়তীর সঙ্গে। ওর বান্ধবীরা ছাড়াও 3টে ছেলে ছিল এক টেবিলে। চুপচাপ ওদের কথা শুনে যাচ্ছিল তিস্তা। মনে হলো ছেলেরাও একমত। এতকাল মেয়েদের উপর অনেক অত্যাচার হয়েছে, এবার তা সংশোধনের সময় এসেছে। ধরিত্রী নামের একটা মেয়ে ঘোষণা করে ফেলল, রামমোহন এবং বিদ্যাসাগর ছাড়া কোনো বাঙালি পুরুষ মেয়েদের জন্য ভাবেনি। হঠাৎ মজা করতে ইচ্ছে করল তিস্তার। পুরুষদের জন্য কে ভেবেছিল? ধরিত্রী বলেছিল, ওরাই তো সব, ওদের জন্য ভাবার কি দরকার? তিস্তা বলল, মেয়েরাও তো সব হতে পারত। পারেনি, পুরুষরা হতে দেয়নি। রবীন্দ্রনাথ? অসম্ভব, ব্যক্তিগত জীবনে তিনি মেয়েদের অপকার করেছেন। যেমন? ওর এক দাদা পাগল ছিল, তিনি মরে যাওয়ার পর বৌদি বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। অল্পবয়স্ক বলে তার বাবা আবার বিয়ের চেষ্টা করেন। খবর শুনে দেবেন্দ্রনাথ ছেলেদের হুকুম দিয়েছিলেন তাকে ফিরিয়ে আনতে। সব ছেলে কোনো না কোনো বাহানায় সরে পড়েছিল, শুধু রবীন্দ্রনাথ পিতৃ আদেশ পালন করতে গিয়েছিলেন। একটি মেয়েকে আবার স্বাভাবিক জীবনে যাওয়া থেকে নিরস্ত্র করে বিধবা জীবনে বন্দী করতে চেয়েছিলেন। কিন্তু ওর পুত্রবধূ বিধবা ছিলেন বলে শুনেছি। নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত অন্যের উপর চালানো আর কি। তিস্তা হেসেছিল। তাহলে রামমোহন আর বিদ্যাসাগর ব্যতিক্রম? ধরিত্রী বলেছিল, হ্যাঁ, একজন সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, অন্যজন বাল্যবিবাহ বন্ধ এবং বিধবা বিবাহ চালু করেছিলেন। নইলে এতদিন আমরা কোথায় তলিয়ে যেতাম ভাবতে পারছ না? কেন করেছিলেন? ছোট্ট প্রশ্ন করেছিল তিস্তা। কেন? আমাদের উপকার করতে? তুমি একটু ভুল করছ। তার মানে? তুমি এতক্ষণ যে ফর্মুলার কথা বলছিলে, সেই ফর্মুলায় ব্যাপারটা যদি ফেলো, তাহলে ওই কাজগুলোর পেছনে যুক্তি খুঁজে পাবে। ওরা সবাই মুখ চাওয়াচাই করছিল। জয়তী বলল, তুই বল না। এমন হতে পারে, রামমোহনের মনে হয়েছিল সতীদাহের ফলে অনেক সুন্দরী সুন্দরী যুবতী বিধবাকে পুড়ে মরতে হচ্ছে। তাদের যদি বাঁচিয়ে রাখা যায়, তাহলে পুরুষরা আনন্দিত হবার সুযোগ বেশি করে পাবে। তিস্তা বলেছিল। জয়তী বলল, যা। তিস্তা বলল, তোরা এতক্ষণ যেভাবে ইতিহাসের ব্যাখ্যা করছিলি, তার সঙ্গে এই কথাগুলো চমৎকার মিলে যায়। ছেলেরা খুব হেসে উঠেছিল। জয়তী গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, আর বিদ্যাসাগর? তিস্তা বলল, আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এভাবে তো ব্যাখ্যা করাই যেতে পারে। অল্প বয়সী মেয়েগুলো বুড়ো স্বামী মরে গেলে বিধবা হয়ে অন্তর্মহলে পড়ে থাকত। তাদের মধ্যে যথেষ্ট সুন্দরীও ছিল। সেই মেয়েদের ব্যবহার করার জন্য ধরো বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। ধরিত্রী রাগত স্বরে বলল, তুমি ইচ্ছে করে ভুল ব্যাখ্যা করে আমাদের বক্তব্যকে ছোট করতে চাইছ। আমি কিছুই করতে চাইছি না। যে যার নিজের কাজটা ঠিকমতো করলে এসব কমপ্লেক্সে ভুগতে হয় না। তিস্তা বলেছিল, তুমি বাইরে মানুষ হয়েছ তো, তাই জানো না এদেশের মেয়েদের অবস্থাটা। ধরিত্রী উঠে গিয়েছিল।
কিন্তু খবরটা চাউর হতে বেশি সময় নেয়নি। বিদ্যাসাগর এবং রামমোহনকে নিয়ে কানপুরের একটা মেয়ে রসিকতা করেছে যাতে ধরিত্রীরা জব্দ হয়। কেউ কেউ তিস্তাকে দেখেও গেল। কফি হাউসের টেবিলে তখন তিস্তার জমাট আড্ডা। কয়েকজন মেয়ের সঙ্গে ছেলেরাও এসেছে। এদের একজন সুমিত। ছেলেটা কম কথা বলে, 4 মিনিট সিগারেট খায়, পরে সিটি কলেজে। কিন্তু তিস্তা বুঝতে পারে সুমিত সারাক্ষণ তাকে লক্ষ্য করে যায়। ওর ঠোঁটে অদ্ভুত কিছু আছে। সেটা নিষ্ঠুরতা না উদাসীনতা তা বুঝতে পারে না তিস্তা। সুমিতকে এড়িয়ে যায় সে প্রায় প্রতিদিন। বিকেলবেলায় বাড়িতে ফেরার সময় বাস ট্রামে না উঠে ওইটুকু পথ হেঁটে আসতে মন্দ লাগে না। সুমিত প্রথম 2 দিন পাশে এসে দাঁড়িয়েছিল। চলো পৌঁছে দিয়ে আসি। এমন অপ্রত্যাশিত অনুরোধে বিপাকে পড়েছিল তিস্তা, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলেছিল, আমার কোনো সাহায্যের দরকার নেই, ধন্যবাদ। তবু তিস্তা বেশ কিছুদিন লক্ষ্য করেছে সুমিতকে পেছন পেছন আসতে। প্রচণ্ড অস্বস্তি হতো সেই সময়। ইচ্ছে করত ডেকে জিজ্ঞাসা করে। একদিন করেও ছিল। অম্লান মুখে সুমিত জবাব দিয়েছিল, পেছন থেকে দেখলেও কাউকে ভালো লাগে তা তোমাকে দেখার আগে বুঝিনি। খুব রাগ হয়ে গিয়েছিল সেদিন। বলেছিল, এটা আমি ঘেন্না করি। সরি, কিন্তু পাশে হাঁটতে দিচ্ছ না যে। আমি চাই না তুমি এমন করো। হ্যাঁ, তারপর থেকে সেটা বন্ধ করেছিল সুমিত। কিন্তু কফি হাউসের গেটে রোজ দাঁড়িয়ে থাকত। প্রেসিডেন্সি থেকে বেরিয়ে এইদিকে আসা মাত্র হাসত। সারাক্ষণ একই টেবিলে বসে সিগারেট খেয়ে যেত চুপচাপ। একদিন কথা হচ্ছিল টিউশনি নিয়ে। ক্লাসের অনেকেই টিউশনি করে, কেবল অভাবের জন্য নয়, অনেকে শখেই করে যাতে বাড়ির উপর চাপ না থাকে। তিস্তা বলল, আমাকে কে টিউশনি দেবে? কেউ কিছু বলার আগে সুমিত বলল, তুমি টিউশনি করতে চাও? তিস্তা কথা না বলে মাথা নেড়ে হ্যাঁ বলল। আমার মায়ের সঙ্গে দেখা করো, ভাইয়ের জন্য টিউটর খুঁজছে। সুমিত গম্ভীর গলায় জানাল। জয়তী তৎক্ষণাৎ প্রতিবাদ করল, কি ব্যাপার সুমিত, ওভাবে বলছো কেন? তুমি তো ওকে নিয়ে আলাপ করিয়ে দিতে পারো। তোমার মা ওকে চিনবেন কি করে? আমার সঙ্গে হাঁটতে তিস্তা পছন্দ করে না, সুমিত বলল। জয়তী কিছু বলার আগেই তিস্তা বলল, শোনো, আমি কখনো কাউকে পড়াইনি, কিন্তু চ্যালেঞ্জ নিতে পড়াতে রাজি আছি। তোমার সঙ্গে হাঁটতে রাজি হইনি কারণ প্রয়োজন ছিল না। এখন প্রয়োজনে আপত্তি নেই। তার মানে প্রয়োজনে তুমি সব কিছু করতে পারো? না, তবে যেটুকু করলে নিজের খারাপ লাগবে না বা লাগলেও মানিয়ে নিতে পারবো ততটুকু। তিস্তা জবাব দিয়েছিল। সেই বিকেলেই সে সুমিতের সঙ্গে ওদের বাড়িতে গিয়েছিল। উত্তর কলকাতার বনেদি বাড়ি। বাইরের ঘরে চটি ছেড়ে ভেতরে ঢুকতে হয়। সেই ঘরে আইনের বই প্রচুর। ওগুলো কার জানতে চাইলে সুমিত জবাব দিয়েছিল, পিতৃদেবের। সুমিতের মা মোটাসোটা পান খাওয়া গিন্নি টাইপের মানুষ। সুমিত যখন পরিচয় করিয়ে নিয়ে আসার কারণ জানালো, তখন ভদ্রমহিলা উচ্ছ্বসিত হলেন। বাহ, এতদিনে ছেলে সংসারের একটা উপকার করল। আমার ছোট ছেলে ক্লাস 6-এ পড়ে। আমার তো ইচ্ছে রোজ তুমি ওকে এসে পড়াও। সুমিত বলল, আজকাল কেউ সপ্তাহে 3 দিনের বেশি পড়ায় না। তুই থাম, আমি আর আমার মেয়ে বুঝে নেব। কি নাম যেন? তিস্তা। বাব্বা, নদীর নামে নাম? আমি ওসব বলে ডাকতে পারবো না। আমি তোমাকে মেয়ে বলে ডাকব। কোথায় থাকো? হোস্টেলে। তিস্তার বেশ ভালো লাগছিল মহিলার কথা। হো মা, তাই এমন কাটকাট চেহারা? খেতে দেয় না বোধ হয়। বাড়ি কোথায়? বাবা মা থাকেন কানপুরে। সে তো অনেক দূর। যাকগে, আলাপ যখন হলো তখন আমাকে মা ভাববে। তা হ্যাঁ গা, কত দিতে হবে তোমাকে?
দেখুন, আমি তো কখনো টিউশনই করিনি, তাই। ঠিক আছে, ঠিক আছে, কদিন পড়াও, তারপর ভালো বুঝিয়ে মা যা দেবে, মেয়ে কি নেবে না? গৌরী, ও গৌরী! শেষের 3টে শব্দে প্রায় চিৎকার করে উঠলেন। একটা কাজের মেয়ে সামনে এসে দাঁড়াল। সুমিতের মা তাকে বললেন, একটা প্লেটে মোহনভোগ আর 2টো রসগোল্লা নিয়ে আয়। তিস্তা আঁতকে উঠল, না না, আমি মিষ্টি খাই না। ওই এক ঢং হয়েছে আজকালকার মেয়েদের, মিষ্টি না খেলে শরীর বাড়বে কি করে? ভরন্ত শরীর না হলে পরে জুঝতে পারবে না। খ্যাংড়া কাঠির মতো মেয়ে ছেলেকে আমি 2 চোখে দেখতে পারি না মেয়ে। নাও, খাও। তিস্তা দেখল তার সামনে একটি কাঁসার থালায় সুজি এবং রসগোল্লা দিয়ে গেল কাজের মেয়েটি। মহিলা বললেন, রোজ বিকেলে এ বাড়িতে আর কিছু হোক বা না হোক মোহনভোগ হবেই। তোমার মেসোমশাই কোর্ট থেকে ফিরে 1 থালা খাবেন। নাও, খেয়ে নাও। কাঁসার থালায় চামচ ছিল না, খেতে হলে আঙুল ব্যবহার করতে হয়। ভদ্রমহিলার এদিকে ভ্রুক্ষেপ নেই। দ্বিধা কাটিয়ে সুজি মুখে তুলল তিস্তা। মিষ্টিতে মুখ ভরে গেল। তবু মনে হলো এই কলকাতা শহরে এমন একটা বাড়ি নেই যেখানে সে একটু স্নেহের স্পর্শ পায়। একটা তো হলো। সুমিতের ভাই খুব বুদ্ধিমান নয়, পড়াশুনোতেও মন নেই। প্রথম দিন পড়াতে বসেই সেটা টের পেল তিস্তা। ছেলেটার নাম অমিত। অমিত বলল, দিদি, আমার পড়তে একটু ইচ্ছে করে না, তুমি মাকে বলো না। সেই ছেলের সঙ্গে ভাব হয়ে গেল একসময়। সপ্তাহে 4 দিন পড়াতে যায় তিস্তা। যাওয়ার সময় সুমিত সঙ্গে থাকে। মাসিমা সামনে বসে মোহনভোগ খেতে হয়। পড়ানো শেষ হলে সুমিত তাকে হোস্টেলে পৌঁছে দিয়ে যায়। এই যাওয়া আসার পথে সুমিত নানান কথা বলে, বিশেষ করে আধুনিক ইংরেজি উপন্যাসের কথা। কত নতুন লেখক, কত নতুন উপন্যাস, গল্প, কবিতা, যাদের নাম সাহিত্যের ইতিহাসের পাতায় এখনও ওঠেনি। তিস্তার চোখের সামনে সুমিতের চেহারা বদলে গেল। এমন একটা গভীর মনে ছেলের সঙ্গে সে আর অসহজ ব্যবহার করতে পারল না। উল্টে সে হঠাৎই দারুণ রকম আকৃষ্ট হল। যদি এর নাম ভালোবাসা হয় তাহলে তাই। জীবনটা তখন অদ্ভুত ছন্দে বাঁধা। সকালে কলেজে যায় তিস্তা, সেখান থেকে লাইব্রেরি হয়ে কফি হাউস, কফি হাউস থেকে সুমিতের সঙ্গে গল্প করতে করতে ওদের বাড়ি। মোহনভোগ খাওয়া এবং অমিতকে পড়ানো, পড়ানো শেষ হলে আবার সুমিতের সঙ্গেই হোস্টেলে ফেরা। ওদের বাবার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে। যেহেতু ভদ্রলোক কোনো কথা বলেননি, সেও আগ বাড়িয়ে সামনে যায়নি। এরকম একদিন সুমিতের সঙ্গে বাড়িতে পৌঁছে সে দেখল ওর মা নেই। তিনি অমিতকে নিয়ে হঠাৎ এক আত্মীয়ের বাড়ি চলে গেছেন। সুমিত ওকে নিজের ঘরে নিয়ে এলে তিস্তা জিজ্ঞাসা করল, তুমি জানতে না উনি থাকবেন না? জানতাম। বাহ, তাহলে বলনি কেন? বললে তুমি এ বাড়িতে আজ আসতে না। ও, তা আনলে কেন? তোমাকে খুব চুমু খেতে ইচ্ছে করছে। ডোন্ট বি ফানি। সিরিয়াসলি বলছি। হঠাৎ তোমার এমন ইচ্ছে হলো কেন? হঠাৎ নয়, সেই প্রথম দিকে তোমাকে ফলো করে যখন হাঁটতাম তখন থেকে। তুমি জানো না তোমার হিপ কি সুন্দর। সুমিত! ওহ সরি, ওকে। সুমিত সামনে এসে ওর কাঁধে হাত রাখল। লেট মি ডু দ্য কারেক্ট ডিউটি অফ মাইন। তিস্তা চট করে সরে দাঁড়াল। সরি সুমিত। ফর গডস সেক, হোয়াই? বিকজ আই ডোন্ট ওয়ান্ট ইট। ডোন্ট ইউ লাভ মি? ইয়েস, আই ডু। দেন হোয়াট হার্ম ইন কিসিং? তুমি এটা করবে বলে পরিকল্পনা করেছ। তোমার এই অ্যাটিচিউডকে আমি সমর্থন করতে পারছি না, এটাই সত্যি। মাই গড, ইউ আর রিয়েল কনজারভেটিভ। চুমু খেতে কাউকে কোনো ডাক্তারের কাছে যেতে হয় না। সুমিত, কাম অন। নো। ওয়েল, কি করলে তুমি রাজি হবে? আমি জানি না। নো,
তোমাকে জানতে হবে। ইউ মাস্ট টেল মি। বেশ, আমরা যখন বিয়ে করব। দাঁড়াও, বিয়ে না করলে তুমি চুমু খাবে না? নো। তাহলে যখন তখন নয়, এখনই। আমরা এখনই বিয়ে করব। তার মানে? আমরা রেজিস্ট্রি করব। অবাক হয়ে গিয়েছিল তিস্তা। সুমিতকে তার ভালো লাগত, ভালোও বাসতে শুরু করেছিল, কিন্তু একটা চুমু খাওয়ার জন্য যে সুমিত তাকে বিয়ে করতে চাইবে অমন উন্মাদের মতো, তা সে কল্পনা করেনি। তিস্তার খুব ভালো লাগল। ওর ইচ্ছে হচ্ছিল তখনই ঝাঁপিয়ে পড়ে সুমিতকে চুমু খায়। কোনো মতে সামলাল সে। সুমিত ওর দিকে তাকিয়ে আছে। সে বলল, বিয়ে করলে দায়িত্ব নিতে হয়, মনে আছে? কি ভাবছ, আমরা খুব গরিব? আর কথা বাড়ায়নি। সেদিন বেরিয়ে আসার পর মনে হয়েছিল এই একটা অহংকার নিয়ে সে চিরকাল বেঁচে থাকতে পারবে। কে ভুলই না ভেবেছিল। নোটিশ দেওয়া এবং অন্যান্য নিয়ম মানার কাজগুলো করেছিল সুমিতি। ওয়েলিংটনের মোড়ে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে যাওয়ার আগে তিস্তা একটা কাজ করেছিল। সে কানপুরে চিঠি লিখেছিল, সরাসরি বাবাকে। সমস্ত কথা জানিয়ে লিখেছিল, সুমিত চাইছে এখনই আমাদের বিয়েটা হয়ে যাক। আমি একটু দ্বিধায় আছি, সময় নিয়ে তোমার মতামত চাইছি। উত্তরে বাবার চিঠি এসেছিল চটপট। তোমাকে কলকাতায় পড়তে পাঠানো হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেটা পূর্ণ হতে অনেক দেরি আছে, অথচ তুমি তাতে মন না দিয়ে আর 5টা মেয়ের মতো বিয়ের কথা ভাবছ দেখে আমি মর্মাহত। তোমার কাজ পড়াশোনা করা, বন্ধুবান্ধব ওই বয়সে হতেই পারে, তাদের সঙ্গে মেলামেশে আমি কখনোই আপত্তি করিনি। ব্যাপারটা ওই পর্যায়ে রাখলেই খুশি হব। এই সত্ত্বেও তুমি যদি এখনই বিয়ের দিকে ঝোঁকো, তাহলে সেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার মায়েরও একই মত। চিঠিটা পড়ে খুব খারাপ লেগেছিল তিস্তার। কিন্তু সুমিত বলেছিল, এ দেশের বাবা মা কখনই চান না ছেলে মেয়ে পছন্দ করে বিয়ে করুক। নিজেদের পছন্দ ওদের উপর চাপিয়ে দিতে ওদের জুড়ি নেই। আমি এখন কি করব? তিস্তা দ্বন্দ্বে দুলছিল। যা ঠিক আছে তাই করবে। তুমি তোমার বাবার সঙ্গে চিরকাল থাকবে না। আমি আর তুমি এখন একত্রে থাকছি। মুহূর্তে মন ঠিক করে নিয়েছিল তিস্তা। যার সঙ্গে সারা জীবন স্বামী স্ত্রীর মতো থাকতে হবে, তাকে দুঃখিত করার কোনো অর্থ হয় না এখন। জয়তে এসেছিল তার হয়ে। সুমিতের বন্ধুরাও এসেছিল। সই সাবুদের পর ওরা আমিনিয়া রেস্টুরেন্টে গিয়ে চিকেন চাপ আর রুটি খেয়েছিল। পেমেন্ট করেছিল ওদের এক বন্ধু, শীতেশ। শীতেশও একসময় হোস্টেলে থাকত। ওই সময় যারা এসেছিল তারা অভিনন্দনের বন্যায় তাদের ভাসিয়ে দিয়েছিল। সিঁথিতে সিঁদুর পরার মুহূর্তে কেঁপে উঠেছিল তিস্তা। কেমন ঝুম হয়েছিল সে। দুপুরে ব্যাপারটা চুকে গিয়েছিল। তিস্তা বলল, এই এক মাথা সিঁদুর নিয়ে আমি হোস্টেলে যেতে পারবো না। জয়তী বলেছিল, তুই এখনো হোস্টেলের কথা ভাবছিস? সুমিতের মা তোকে ভালোবাসেন, উনি তোকে বরণ করে নেবেন। জয়তী দিকে তাকিয়ে তিস্তা বলেছিল, তোরা সঙ্গে চল। জীবনে প্রথমবার এমন লজ্জা জড়ানো সংকোচের অস্তিত্ব টের পেল তিস্তা। সুমিত একটু ইতস্তত করে বলেছিল, আজ না গেলে হয় না? জয়তী জিজ্ঞাসা করেছিল, কেন, অসুবিধে কোথায়? না, মানে আমি মাকে কিছু বলিনি তো, বলে রাখলে ভালো হতো। মা তো বলতেই পারে, তোরা আমাকে তৈরি হবার সুযোগ দিলি না কেন? সুমিত বলেছিল। বন্ধুরা সুমিতের কথায় ভেবে পাচ্ছিল না কি করা উচিত। তিস্তা না বলে পারল না। অসম্ভব, আমি এক মাথা সিঁদুর নিয়ে হোস্টেলে যেতে পারবো না। ঠিক আছে, সিঁদুর তুলে যাও, সুমিত বলেছিল। কি বললে, সিঁদুর তুলব? অবাক হয়ে গিয়েছিল তিস্তা। তোমার মতো আধুনিক মেয়ে সিঁদুর নিয়ে নিশ্চয়ই ফার্স করবে না? ঠাট্টা করেছিল সুমিত। ঠোঁট কামড়েছিল তিস্তা। সিঁদুর সম্পর্কে তার কোনো মায়া নেই, কিন্তু এখন এই মুহূর্তে নিজেকে যে অন্যরকম লাগছে
তা ওই সিঁদুরের জন্য, তাও তো অস্বীকার করতে পারছে না। জয়তী বলেছিল, বাজে কথা বলো না সুমিত, তাছাড়া ওর হোস্টেলে ম্যারিড মেয়েদের থাকা নিষেধ আছে। বিয়ে যখন করেছ তখন বাড়িতেই নিয়ে চলো। 5 বন্ধু একটা ট্যাক্সিতে চেপে সুমিতের বাড়িতে হাজির হয়েছিল। তখনও আকাশে রোদ। ফুচকাওয়ালারা পাড়ার মোড়ে বসেনি। কাজের মেয়ে দরজা খুলে দিতে সুমিত হুকুম করেছিল, মাকে ডেকে দাও, জরুরি ব্যাপার। মেয়েটা অবাক হয়ে চলে গেল। এটা বাইরের ঘর অথবা সুমিতের পিতৃদেবের আইন ব্যবসায়ের ঘর। কোনোদিনই এই ঘরে দাঁড়িয়ে থাকতে হয়নি তিস্তাকে। প্রথম দিন যখন এসেছিল তখনও সুমিত তাকে ভেতরে নিয়ে গিয়েছিল। এই পরিবর্তন নতুন আরেকটা অস্বস্তির জন্ম দিল। এই সময় অমিত এলো স্কুল থেকে। ঘরে ঢুকে দাদার বন্ধুদের দেখে সে পাশ কাটিয়ে চলে যেতে যেতে তিস্তাকে দেখতে পেয়ে হেসে ফেলল। তুমি এখানে কেন? ঘরে চলো তিস্তাদি। জয়তী হাসল। আর দিদি ফিদি না, এখন থেকে বৌদি বলবে। বৌদি? অমিত অবাক হয়ে তিস্তাকে দেখল, তারপর ছুটে ভেতরে চলে গেল। সুমিত চাপা গলায় মন্তব্য করল, লজ্জা পেয়েছে। ওরা বসেছিল কাঠের চেয়ারগুলোতে। কাঠখোট্টা ধরনের লম্বা একটা ঘড়িতে সময় বাজল 4টে। ঠিক তখনই সুমিতের মা ভেতরে দরজায় এসে দাঁড়ালেন। ওরা সবাই উঠে পড়ল তাকে দেখে। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সুমিত? জয়তী ফিসফিস করে তিস্তার কানে বলেছিল, প্রণাম কর মা। দুটো পায়ে যেন এক মন লোহার শেকল। তাই নিয়ে এগিয়ে গিয়ে নিচু হল তিস্তা। খুব অবাক হয়ে ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, এ কি, এসব কেন? সুমিত জবাবটা দিল, মা, আমরা আজ বিয়ে করেছি। ভদ্রমহিলা কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইলেন। দলের কেউ কথা বলছিল না। হঠাৎই নিজেকে যেন ফাঁসির আসামি বলে মনে হতে লাগল তিস্তার। আমার অনুমতি নিয়েছিলে? না মা, হঠাৎই। কোথায়? কালীঘাটে? না, আমরা সই করে বিয়ে করেছি। সেটা করতে গেলে অনেক আগে নোটিশ দিতে হয় বলে শুনেছিলাম। হ্যাঁ। তাহলে হঠাৎ হয়নি? সুমিত চুপ করে রইল। ভদ্রমহিলা এবার তিস্তার দিকে তাকালেন। তুমি যে আমার ছেলেকে বিয়ে করলে একথা তোমার বাপ মা জানে? ঠোঁট টিপে মাথা নেড়ে না বলেছিল তিস্তা। চমৎকার। শোনো, তুমি পরের ঘরে মেয়ে। যতক্ষণ না তোমার বাবা নিজে এসে আমাকে অনুরোধ করছেন ততক্ষণে আমি তোমাকে এবাড়ির বউ হিসেবে গ্রহণ করতে পারবো না। ভদ্রমহিলা ফিরে যাওয়ার উপক্রম করতেই সুমিত বলেছিল, মা, ওর বাবা এখনই বিয়ের বিরুদ্ধে। তুমি তো তিস্তাকে ভালোবাসো। ওর বাবা বিরুদ্ধে হলে আমি সপক্ষে যাব এমন ভাবনা ভাবছ কি করে? তাছাড়া ওকে আমি ছেলের মাস্টারনি হিসেবে পছন্দ করতাম। এখন থেকে আর ও তা থাকছে না। আর কিছু বলার আছে? এবার জয়িতা বলল, মাসিমা, আপনি একটু নরম হন। আমি তো নরম আছি। ওকে গ্রহণ করতে একটু আপত্তি নেই। শুধু ওর বাবাকে আমার কাছে আসতে হবে। এ বাড়িতে থাকলে ওর খাওয়া পড়ার দায়িত্ব তো আমার। যাকে বিয়ে করলো তার তো 1 পয়সা মুরদ নেই। তাই ওর বাপের সঙ্গে কথা বলতে হবে না? এই সময় এক প্রায় বৃদ্ধ মানুষ বাইরে দরজাতে উঁকি মারলেন। কি হচ্ছে? সুমিতের মা গম্ভীর গলায় জবাব দিলেন, তোমার কোনো দরকার নেই, যাও ভেতরে যাও। ভদ্রলোক আর একটিও কথা না বলে জব্বা প্রমাণ ব্যাগ নিয়ে সুসুর করে ভেতরে চলে গেলেন। তার যাওয়া পর্যন্ত অপেক্ষা করে সুমিতের মা বললেন, এসো তোমরা। মিনিট 2 বাদে ওরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। তিস্তা অনেক চেষ্টায় নিজেকে সামলে রাখতে পারছিল। জয়তী জিজ্ঞাসা করল, তুই বলেছিলি তোকে খুব ভালোবাসেন? তাই মনে হতো। রোজ সুজি আর রসগোল্লা খাওয়াতো। তিস্তার গলা অন্য রকম। সুমিত জিজ্ঞাসা করল, এখন কি করা যায়? জয়তী বলল, সেটা তুমি ঠিক করো। ধরিত্রী বলে, বিয়ের পর মেয়েকে কেন ছেলেদের বাড়িতে যেতে হবে?
উল্টোটা হয় না কেন? ঠিকই বলে। তুমি তো একটু পরে সুরসুর করে নিজের বাড়িতে ফিরে যাবে, তিস্তার কি হবে? আশ্চর্য, তোমার কিসে মনে হলো ওর একটা ব্যবস্থা না করে আমি বাড়ি ফিরে যাব? বেশ, তাহলে একটা ব্যবস্থা করো। সেটাই তো মাথায় আসছে না। আচ্ছা, ম্যারিড মেয়েদের হোস্টেল নেই? আছে, কিন্তু যাওয়া মাত্র আজ থেকে সিট পাওয়া যাবে নাকি? বলরাম নামের একটা চুপচাপ ছেলে ওদের দলে ছিল। এতক্ষণে সে কথা বলল। আমি বুঝতে পারছি না তোরা বিয়ে করেছিস কি জন্য? একসঙ্গে থাকবো বলে। কোথায় থাকছিস? হোস্টেল খুঁজছিস কেন? কিভাবে থাকবো? মায়ের কথা তো শুনলি। অদ্ভুত, কলকাতায় ঘর ভাড়া নে, দুজনে থাক। ঘর ভাড়া চাইলে পাওয়া যায়? তোদের চাই? আমার এক পিসেমশাই হরেকৃষ্ণ শেঠ লেনে থাকেন। ওর বাড়িতে 3টে ভাড়াটে, একটা গতকাল উঠে গেছে। আমি বললে তোকে দিতে পারে। জায়গাটা কোথায়? দমদমে, কাশীপুর ক্লাবের পেছনে। ভাড়া? আগের লোকটা শখানেক দিত, 1 মাসের অ্যাডভান্স। সুমিত কিছু বলার আগেই জয়তী বলে উঠল, এর চেয়ে ভালো আর কিছুতেই হয় না। 200 টাকা লাগছে এখন। টিউশনি করে আর তোর বাবার পাঠানো টাকায় একটু কষ্ট করে চালিয়ে নে। সুমিতও রোজগারের চেষ্টা করুক, কারো উপর নির্ভর করতে হবে না। আর দেরি না করে এখনই হরেকৃষ্ণ শেঠ লেনে যাওয়া যাক। গল্পের বাক্সবাই রৌমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখে একটি উপন্যাস, দিন যায় রাত যায়। আজ শুনলেন উপন্যাসটির প্রথম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রৌমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।